দর্শক দেখুন, আসিফ মাহমুদ মুখপাত্র এনসিপি উপদেষ্টাও ছিলেন। দেখুন কি পোস্ট করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টার মাইন্ড এবং গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী থাকলে তা বয়কটের বিষয়ে ভাবতে হবে আমাদের। ভাবুন দর্শক, কত বড় কথা। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টার মাইন্ড নরেন্দ্র মোদী, উনি থাকলে আমরা থাকব না, এটাই কার্যত বলতে চেয়েছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আগামী মঙ্গলবার তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। হ্যাঁ, ওখানে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণ করা হয়েছে। তো এখন ওই খবরটা সামনে আসতেই ইনারা এইসব বলতে শুরু করেছেন। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাস্টার মাইন্ড, গুজরাটের কসাই খ্যাত, এইসব। এনসিপি একটা পুচকে দল, নতুন দল, ভেবেছিল যে গোটা বাংলাদেশ শাসন করব, ক্ষমতায় ফিরে আসব। কত পেয়েছে? 300 আসনের বাংলাদেশে মাত্র 6টা আসন, মাত্র 6টা। সার্জিস আলম উপদেষ্টা ছিলেন, বিরাট নেতা হয়েছিলেন, হেরে গেছেন। নাহিদ ইসলাম বিরাট নেতা হয়েছিলেন, মাত্র 2000 ভোটে কোনো ক্রমে জিতেছেন। তো সব মিলিয়ে মাত্র 6টা আসনে জিতেছে এনসিপি। আর কথা দেখুন, কত বড় বড় সব কথা। অথচ এই দলটাকে প্রতিষ্ঠিত করার জন্যে ডক্টর ইউনূস অনেক সময় ব্যয় করেছেন। ওনারও একটা স্বপ্ন ছিল, একটা দল গড়ব, সুযোগ পাচ্ছিলেন না, একটা সুযোগ পেয়েছেন, ছাত্ররা তাকে অনেক সম্মান দিচ্ছেন। ফলে উনিও ওনার স্বপ্নটাকে পূরণ করার জন্যেই অনেকে বলে থাকেন যে এদেরকে দিয়ে একটা নতুন দল তৈরি করালেন, এই দল যাতে সংগঠন বিস্তার করতে পারে তার জন্য প্রয়োজনীয় সময়ও দিলেন। কিন্তু হলোটা কি? মাত্র 6টা আসন। কিন্তু দর্শক, এই 6টা আসন পেয়েই ইনারা যা সব বলতে শুরু করেছেন, আমি জানি না তারেক রহমান কি করবেন, ইনাদেরকে কিভাবে সামলাবেন। আমি দেখছি দর্শক, আরও একটা পোস্ট উনি করেছেন, সেটা হচ্ছে যে এই যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা। তার মানে তারেক রহমানের যে মন্ত্রিসভা হবে তার সঙ্গে ওনারা ছায়া মন্ত্রিসভা তৈরি করবেন। মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে ওনাদের একটা শিক্ষামন্ত্রী থাকবেন ছায়া হিসেবে, কি করছেন না করছেন দেখবেন, টুকবেন বা যা করার করবেন। ওনারা মানে এইরকম সব ভাবছেন। ভাবুন দর্শক, কত ভাবনা। 6 জন এমপি, মানে 6 জন, ওনাদের 6 জন জিতেছেন। তো সেখানে যদিও ওনাদের সঙ্গে কিছু দল আছে, তার মধ্যে জামাত আছে, জামাত তো হয়তো সম্মিলিত একটা ভাবনা, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে। তবে আমি এই জোটের মধ্যে যারা অন্যরা আছেন তাদেরকে কিন্তু এরকম কথা বলতে শুনছি না। যেটা বলা হচ্ছে, উনি বলছেন ওনার দলের মত বা ওনার ব্যক্তিগত মত হতে পারে। আমি শুধু মত বা ভাবনাটা ভাবছি। 6 জন মোটে ওনাদের মেম্বার, ওনারা ছায়া মন্ত্রিসভা তৈরি করবেন। জানি না মন্ত্রী মানে যারা সদস্য হতে পারেননি সেরকম লোককে দিয়েও হয়তো মন্ত্রিসভা তৈরি করতে পারেন। আসলে না, ওনারা এতটাই ক্ষমতা ভোগ করে ফেলেছেন, হঠাৎ করে এসে সেই মোহটা কাটছে না। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে গেল, যেমন খুশি করে চালালাম। উনিও তো বিরাট পদে বসে গেলেন, খেলাধুলা নিয়েও কত কী সব মন্তব্য, কত কী করা হলো, কাকে বাদ দেওয়া, কাকে নেওয়া, তারপরে কত সব ফেসিলিটি মানে সব ওনারা ভোগ করলেন। তো মানে একটা বিরাট ক্ষমতা ভোগ করে ফেলেছেন না, তো হঠাৎ করে তো জিরো হয়ে গেছেন, তো ব্যাস মাথা খারাপ। তাই এখন ওনারা আবার ফোঁস দেখাচ্ছেন, বা আবারও সেই মুভমেন্ট যেটা হয়েছিল ওই টাইপের একটা আবেগ ওনারা দেখানোর চেষ্টা করছেন, বা ভাবছেন যে আবারও মনে হয় আমাদের ডাকে লোকজন সাড়া দেবেন। কিন্তু দর্শক, আমি আরেকটা দেখাবো। এই যেদিন রেজাল্ট আউট হলো, আমি সেদিন সার্জিস আলমের একটা বক্তব্য শুনছিলাম দর্শক। এই যে মানে সেদিনই একটা বক্তব্য ওনারা রেখেছেন, মানে উনি তো হেরে গেছেন, তো হারার পরে এখন নাকি সব পাল্টা মারধরের ব্যবস্থা চলছে। তো ওনার একটা বক্তব্য দর্শক শুনছিলাম। তো ওনারা যেভাবে এখন সেই লড়াইয়ে নামার কথা বলছেন, আমি জানি না ওনারা
কোন ভাবনা থেকে বলছেন বা এখনও ওই রকম ভাবনাতেই রয়েছেন কিনা যে আবার ডাক দিলেই সব মানুষ রাস্তায় নেমে পড়বেন। আগে দর্শক একটু শুনুন উনি কি বলেছেন, তারপর ওখানে কী সব কমেন্ট হচ্ছিল আমি সেটাও বলবো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতেই গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফল যখন দেয়া শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে 2 নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি, সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে, আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই। আমি নিজে এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এ হওয়ার সুযোগ দেয়া হবে না। প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। এইসব বলেছেন, রাজপথে নামবো, সবাই তৈরি থাকুন, ডাকটা দেবো বলেছেন। আমি দেখছিলাম সেখানে সব কমেন্ট আসছিল যে আর ওটা হবে না, যেটা ভাবছেন ওটা আর হবে না, আপনাদের যে গ্রহণযোগ্যতা সেটা শেষ হয়ে গেছে, আপনাদের ডাকে আর কেউ সাড়া দেবে না। আমি দেখছিলাম অনেকে অ্যান্টি পোস্ট করছিলেন, মানে সেই সময় চলে গেছে। আসলে দর্শক আমি একটা কথা বলতে চাই এখানে, এই যে কেন ওনারা কার্যত উড়ে গেলেন, ওনাদের কয়েকটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে। একটা হচ্ছে যে মব জাস্টিস, টানা মব জাস্টিস হয়েছে, থানা পুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মানুষকে ঝুলিয়ে দেওয়া। মানুষ প্রথম দিকে না অনেকে ছিলেন যে হাসিনাকে সরিয়ে ঠিক আছে অন্য একটা নতুন সরকার গঠিত, কিন্তু এই ইনাদের আচরণ এতটাই মানে হয়ে গেছে, এতটাই খারাপ আকারে চলে এসেছিলো যে মানুষ ওটা কিন্তু নিতে পারেননি। তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়ে গেছিলো যে এখনই যা করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন, তো পুরো ক্ষমতায় এলে তাহলে কি করবেন ইনারা। সেই জায়গা থেকে আমার মনে হয় বিষয়টা ওনাদের বিরুদ্ধে অনেকটা চলে গেছে, এটা মব জাস্টিস। আর দ্বিতীয়ত অনেকটা দেরি করে ফেলেছেন। অনেকটা দেরি হওয়াতে মানুষকে যে স্বপ্ন ওনারা দেখিয়েছিলেন যে নতুন বাংলাদেশ গড়ব, সেটা হচ্ছিল না, দেখতে পাচ্ছিল না মানুষজন, এবং সংকট তৈরি হচ্ছিল। ফলে একটা অ্যান্টি হাওয়া বলে না, অ্যান্টি মানে প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছিলো যে এই তো এত কথা বলে এই তো দেখতে পাচ্ছি কি অবস্থা, এনারা কি করে সরকার চালাবেন, কি করে নতুন বাংলাদেশ করবেন। ফলে অনেকটা সময় নেওয়াতে যদি ধরুন কিছুদিনের মধ্যে ভোট পর্বে বিষয়টা চলে যেত, তাহলে কিন্তু সেই আবেগটা যেটা ছিল ওই মুভমেন্টের সময় ওনাদের পক্ষে, সেটা কিন্তু অনেকটাই কার্যকরী হতো। কিন্তু ওনারা অনেকটা সময় নিয়ে যে সব কিছু গুছিয়ে নামবেন ভেবেছেন, করতে গিয়ে অ্যান্টি হাওয়া চলে গেছে, যেহেতু মানুষ ওই সময়ের মধ্যে অনেক সংকট দেখে ফেলেছেন। তৃতীয় যদি বলি, একটা মারাত্মক ভুল, আমি এর ব্যাখ্যা আগেও দিয়েছিলাম, আওয়ামী লীগকে ব্যান করা, নিষিদ্ধ করা। আমি সেদিনই বলেছিলাম যে এটা নিজেদের পায়ে কুড়ুল মারছেন কার্যত। আরে লীগকে আপনি ব্যান করছেন, মানুষগুলোকে ব্যান করতে পারবেন? আপনারা হাসিনাকে তাড়িয়েছেন, তার লোকেদের বিরুদ্ধে আরও যারা নেতা মন্ত্রী ছিলেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, বা তারাও অনেকে খচ্ছাড়া। তো ঠিক আছে, আপনার তো এবার তো নির্বাচনে যেতে পারতেন সকলকে নিয়েই, মানুষ তো ওনাদেরকে পরাজিত করে দিতেন, যেটা আপনারা বলছেন যে ওনাদের সমর্থন বেশি নেই, জোর করে ক্ষমতায় ছিলেন, তো মানুষ তার পরীক্ষাতে তারা প্রমাণ করে দিতেন।
তাহলে দুদিকটা সুবিধা হতো, মানুষও বুঝলেন যে আপনারা গণতন্ত্রে বিশ্বাসী, শুধু যারা এই অনিয়ম বেনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন ইত্যাদি হচ্ছে, কিন্তু বাকিটা জনমতের ভিত্তিতে আমরা আসবো। তো সেটা না করে একটা দলকে ব্যান করে দিলেন। কিন্তু ব্যান যে করছেন এটা আপনাদের ভাবা উচিত ছিল যে ব্যান তো দলটাকে করছি, তো ওর সমর্থক সাধারণ ভোটার যারা, তারা কোথায় ভোটটা দেবেন? তারা কোথায় ভোটটা দেবেন? তারা তো ভোট তো দেবেন, তারা তো আর খরচা হয়ে যাননি, সবাই তো খরচা হয়ে যাননি, তারা তো অনেকে আছেন। তো আরে 20% ভোট হলে তো আছে, তারা ভোটটা কোথায় দেবেন? এটা আপনারা ভাববেন না? আমি তখনই বলেছিলাম যে এই যে ব্যান করা হচ্ছে দেখবেন কীরকম বাঁশ হয়ে যাবে। এই ভোটটা ওনাদের বিরুদ্ধে, এই ইনাদের বিরুদ্ধে যে দলটা শক্তপোক্ত হবে দেখবেন সেদিকে সেই ভোটটা চলে যাবে। তাই তো হয়েছে, লীগের ভোট তো সব বিএনপির দিকে চলে গেছে। খোঁজ নিয়ে দেখবেন লীগের যারা ভোট দিয়েছেন ওনাকে তো ভোট বয়কট করেছেন, হাসিনা তো ভোট বয়কটের ডাকও দিয়েছিলেন। যে ভোটটা গেছে, ভোট যারা দিয়েছেন তার ম্যাক্সিমাম ভোট বিএনপির দিকে চলে গেছে, কারণ তারা এটা চেয়েছেন যে আর যাই হোক ইনাদেরকে ক্ষমতায় আমরা আনবো না, তার থেকে বিএনপি বন্ধের ভালো, তার দিকে চলে গেছে ভোটটা। ইনারা তো বিএনপির সঙ্গে ডিরেক্টলি হেড অন শত্রুতা বানিয়ে ফেলেছেন না, মানে বিএনপির সাধারণ ভোটারদের সঙ্গেও। যদি ওই দলটাকে রাখতেন ওনারা, যদি ওই দলও যদি পার্টিসিপেট করতো, আরে যখন আপনারা নিশ্চিত যে ওদের কোনো সমর্থন নেই তো ভোটে লড়লে সমস্যা কোথায়? আপনি হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিন না, তার আরও লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিন না, তাদের বিরুদ্ধে জেল জরিমানা যা মানে করতে পারতেন করতেন, কি পুরো দলটা এরকম করে ব্যান করে দিয়ে কি হলো? তো ভোটটা ওইদিকে চলে গেল। যদি ওই দলটা লড়তো তাহলে ওদের ভোটটা ওদের দিকে থাকতো, বিএনপির ভোট থাকতো, তাহলে মাঝখান থেকে অনেক আসনে আপনারা জিততে পারতেন, ভোট কাটাকাটিতে আপনারা বেরোতে পারতেন। তো এটা লাভটা কি হলো? বিএনপিকে ব্যান করে তো কার্যত এই লীগকে ব্যান করে কার্যত তো বিএনপির সুবিধা করে দিয়েছেন। তো এখন বললে হবে বিএনপি এত কী করে জিতে গেল? সর্বস্ত আপনারা ডেকে এনেছেন, কেন ওইরকম ব্যান করতে যাবেন? কেন সেটাকে রেখে ভোটে গেলেন না? তো ব্যান করেছেন, তো এবার আরও শত্রুতা বাড়িয়ে ফেলেছেন সাধারণ মানুষের একটা বড় অংশের সঙ্গে, তারা আপনাদের বিরুদ্ধে চলে গেছেন, তারা পেয়েছেন মন্দের ভালো বিএনপি, সেখানে ভোটটা দিয়ে দিয়েছেন, বাস বিএনপির বিরাট জয় হয়ে গেছে। এটাও কিন্তু একটা ব্যাপার। আর একটা হচ্ছে জামাতের সঙ্গে যাওয়াটা। জামাতের সঙ্গে যাওয়াটা কিন্তু বাংলাদেশের অনেক মানুষ পছন্দ করেন না। জামাতকে মানুষ একরকমভাবে দেখেন, আর আপনারা একটা আধুনিক বাংলাদেশ, ভালো বাংলাদেশ গড়ার ডাকটা দিয়েছিলেন, কিন্তু আপনাদের জোট সঙ্গে যদি জামাত হয় তাহলে আপনারা কীভাবে এগোতে পারেন? তাহলে এটাতেও কিন্তু বাংলাদেশের যারা একটু আধুনিক মনস্ক মানুষ তারাও গ্রহণ করেননি শেষ পর্যন্ত। তো এইসব কারণে ওনাদের আজকে এই হাল হয়ে গেছে, মানে 6টা, 0ই বললে চলে, 6টা, তারপর দিল্লিতে হেরেও গেছেন। এখন ওনারা বলছেন যে আমাদের উপরে এই হচ্ছে সেই হচ্ছে। যাই হোক, আর তো কিছু করার নেই, যে রেজাল্ট যেহেতু ওই রকম হয়ে গেছে আর কিছু করার নেই। তো এখন ওনারা যেটা শুরু করছেন আবার সেই ভারত বিদ্বেষী একটা মনোভাব মানে প্রকাশ করা। যেহেতু আপনারা জানেন যে তারেক রহমান উনি চেষ্টা করছেন ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলার, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আশাবাদী যে তারেক রহমান যে সরকারটা গঠন করতে চলেছেন তার সঙ্গে ভারত সরকারের একটা ভালো সম্পর্ক হবে। এবং নরেন্দ্র মোদী তো এই রেজাল্ট সামনে আসার পর থেকেই যোগাযোগ রেখেছেন, ফোনে কথাও বলেছেন, তারেক রহমানকে শুভেচ্ছাও জানিয়েছেন। ফলে এদিকে একটা সুসম্পর্কের একটা বাতাবরণ তৈরি হচ্ছে। যখন এটা তৈরি হচ্ছে, যখন আমন্ত্রণ করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে, ব্যাস এদিকে আবার সেই ব্যাগড়া দেওয়া শুরু হয়ে যাচ্ছে, উনি এলে আমরা যাব না। তবে দর্শক, আমি একটা খবর দিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের, উনি সম্ভবত যাচ্ছেন না। উনি যাচ্ছেন নার পেছনে অনেক ব্যাখ্যা হতে পারে, কিন্তু একটা সহজ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা জাস্ট বলে রাখি। সেটা হচ্ছে যে আগে থেকেই শিডিউল একটা প্রোগ্রাম আমাদের দেশেই আছে, এআই নিয়ে একটা সামিট আছে, সেখানে অন্যান্য দেশের সব রাষ্ট্রপ্রধানরা আসছেন, ফ্রান্স, তারপরে ব্রাজিল, এইসব জায়গা থেকে আসছেন। এবং ফ্রান্সের সঙ্গে তো আমাদের একটা শীর্ষস্থানীয় বৈঠকও রয়েছে। তো যেহেতু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন এআই সামিট নিয়ে, এখানে হবে দিল্লিতে, মুম্বাই, ফলে তাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে এখানে। আর এই সময়ের মধ্যেই ওটা চলবে কিন্তু 16 থেকে 20, মানে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। তো যেহেতু এরকম একটা প্রোগ্রাম রয়েছে দেশে, ফলে সেটাকে ছেড়ে উনি কী করে যাবেন? ফলে ওনার যাওয়ার সম্ভাবনা এদিক দিয়ে আমি বলবো অনেকটাই কম। আর না যাওয়ার পিছনে যদি আপনারা মনে করেন যে না, শুধু ওটা না, আরও অন্য কারণও আছে না যাওয়ার পিছনে, সেটাও আপনারা বলতে পারেন বা ভাবতে পারেন। তবে প্রধানমন্ত্রী না গেলেও ভারতের তরফ থেকে কেউ না কেউ যাবেন, এমনকি স্পিকারও যেতে পারেন, এমনও খবর সামনে আসছে দর্শক। তো ফলে এত অচ্ছুত করে যেভাবে ওনারা এত বলছেন নরেন্দ্র মোদী এলে থাকবো না, আমরা করবো না, এত ব্যতিব্যস্ত হবেন না। নরেন্দ্র মোদীও ঝট করে চলে যাবেন বাংলাদেশে, এই আশাটাও না করাই ভালো। নরেন্দ্র মোদীও নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশ আগে কীভাবে চলছে দেখি, সেই মতো তিনিও এগোবেন,
সেই মতো তিনিও এগোবেন। তিনি একেবারে যে আমন্ত্রণ নেওয়ার জন্য একেবারে তাকিয়ে রয়েছেন লোলুপ দৃষ্টিতে, এত ভাববার কোনো কারণ নেই। তবে আপনাদের এই যে ভারত বিদ্বেষী মনোভাব, এটা বলতে পারি যদি এইরকম কন্টিনিউ হয় তাহলে আপনাদের দেশকেই আবারও বিপদে ফেলবে নতুন করে। আর তারেক রহমানকেও আমরা বলতে চাই যে যা দেখতে পাচ্ছি এখন থেকে যেভাবে ওনারা সেই ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করছেন, এদেরকে নিয়ন্ত্রণে আনবেন, কন্ট্রোলে আনবেন, বেশি করতে দেবেন না। আমাদের কিছুই করতে পারবেন না, কিন্তু আপনাদের দেশটার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।